সাধারণ মানুষ সবাই রিয়েল এস্টেট ব্যবসা করতে পারে। এর ইনভেস্টমেন্ট কত, কিভাবে এগোবে, সমস্ত কিছু জেনে গেল। জেনে নেয়ার পর তার জমি কেনা থেকে, তাকে জমি দেয়া থেকে, জমি কেনা থেকে একদম কাজ শেষ করা অবধি আমরা হাতে কলমে শিখিয়ে দেবো। সবার ইনভেস্টমেন্ট সমান না। যেখানে ইনভেস্টমেন্ট কম হবে সেখানে লোন কিভাবে হবে, কি করে লোন নিয়ে সে চালু করবে, ফ্ল্যাটগুলো তৈরি করে সেই ফ্ল্যাটগুলো যে বেচবে তার জন্য মার্কেটিংটা কিভাবে করতে হবে সেই মার্কেটিং পার্টটাও কি আপনারা বলে দিচ্ছেন? নমস্কার স্যার, চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন বিজনেস আইডিয়া আমরা দর্শক বন্ধুদের জানাতে থাকি। তো আজকেরও আমরা চলে এসেছি আপনার কাছে। আপনি দর্শক বন্ধুদের কি নতুন বিজনেস সম্পর্কে বলতে চলেছেন একটুখানি বলুন। নমস্কার, আমি সুশান্ত জানা দেবী এন্টারপ্রাইজ থেকে বলছি। 147 জি রাজঢাকা মেন রোড, কলকাতা 107। আজকে আমি সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা যারা করতে চায় তাদের সম্পর্কে কিছু কথা বলবো। রিয়েল এস্টেট ব্যবসা যারা করবে, আগে রিয়েল এস্টেট ব্যবসা সম্বন্ধে তাদের একটা ধারণা থাকা চাই। ধারণাটা যত উন্নত মানের হবে, যত ডিটেলসে সে জানতে পারবে, তাহলে রিয়েল এস্টেট ব্যবসাটা করার ক্ষেত্রে তার বেশিরভাগ সুবিধা হবে। তাই জন্যে আমরা বিশেষভাবে একদিনের জন্য বিশেষ ট্রেনিং আমরা দিয়ে দেবো যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে চায়। সেই ট্রেনিংটার পরে সে তার মতো রিয়েল এস্টেট ব্যবসা শুরু করবে। এবার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করতে গেলে একটা পুঁজি লাগেই। অতএব সেই পুঁজিটা ন্যূনতম 2,65,000 থেকে 10,60,000 মধ্যে ন্যূনতম পুঁজি লাগবে। কিন্তু আগে একদিনের একটা ট্রেনিং নিয়ে নিই। ট্রেনিং নেওয়ার পর সে চিন্তা করবে যে সে রিয়েল এস্টেট ব্যবসাটা করতে পারবে, তার দ্বারা সম্ভব কি সম্ভব না। এই ট্রেনিংটা কি আপনাদের এখানেই হয়? আমার এখান থেকে ট্রেনিংটা হয়ে যাবে, বিশেষ একদিনের বিশেষ ট্রেনিং। তার যা কোয়ারি আছে, তার যা জানার ইচ্ছা, সেগুলো আমরা বলে দেবো, একটা গাইড করে দেবো। তারপরে সে যদি মনে করে রিয়েল এস্টেট ব্যবসা এগোবে। আর যদি মনে করে না রিয়েল এস্টেট ব্যবসা তার পক্ষে সম্ভব না, তাহলে সে এগোবে না। সাধারণ মানুষ সবাই রিয়েল এস্টেট ব্যবসা করতে পারে। এবার আপনি বলবেন সাধারণ মানুষ রিয়েল এস্টেট ব্যবসা কিভাবে করবে। দেখুন, রিয়েল এস্টেট ব্যবসা করার আগে রিয়েল এস্টেট নিয়ে মানুষের কিছু চাহিদা থাকে। আজকে সেই পরিকল্পনাগুলো আমি কিছু কিছু করে বলবো। যেমন একটা মানুষ ল্যান্ড কিনতে চায়, জমি কিনতে চায়, তার মানে সেটা একটা রিয়েল এস্টেটের একটা ধাপ। সে ল্যান্ডটা কেন কিনতে চায়? ল্যান্ড কিনে সে একটা বাড়ি করবে। আমি বলবো, যেহেতু তার ভবিষ্যৎ পরিকল্পনা বাড়ি করা, অতএব ল্যান্ড কেনার সঙ্গে সঙ্গে সে এসে জানতে পারে কিভাবে একটা বাড়ি সম্পূর্ণ ব্যবসার মাধ্যমে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া হতে পারে। একটা বাড়ি তার শুধু ল্যান্ড কিনলো। আবার দেখা গেল কোনো একটা মানুষ একটা ফ্ল্যাট কিনতে চাইছে। একটা ফ্ল্যাটের দাম হয়তো 20 লক্ষ টাকা। এবার সে 20 লক্ষ টাকার একটা ফ্ল্যাট যখন কিনবে, সে জানে যেখানেই ফ্ল্যাট কিনুক সে মোটামুটি 20% সে ডাউন পেমেন্ট করবে, তাকে করতেই হবে, মাস্ট। তার মানে 20 লক্ষ টাকার ডাউন পেমেন্ট কত করলো? 4 লক্ষ টাকা করে ফেললো 20 লক্ষ টাকার। এবার কি করবে? এইবার বাকি 16 লাখ টাকা যেটা বাকি থাকলো, তারা ব্যাংক থেকে ইএমআই বা লোন করে ফ্ল্যাটটা নেওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই সে ওই ফ্ল্যাটটার এগেনস্টে লোন নিচ্ছে, তখন সেক্ষেত্রে তাকে প্রায় ডবল টাকা দিতে হচ্ছে। মানে 16 লাখ টাকা যদি সে ইএমআই করে, 20 বছর পর সে দেখবে প্রায় 30 থেকে 32 লাখ টাকা তাকে উইথ ইন্টারেস্ট গুনতে হলো। তাহলে সে মোট ফ্ল্যাটটা কত টাকায় কিনলো? ওদিকে 32 লক্ষ টাকা পেমেন্ট করতে হলো, আবার সে ডাউন পেমেন্ট করেছে 4 লক্ষ টাকা। তাহলে 32 প্লাস 4 36 লক্ষ টাকা। এই 36 লক্ষ টাকা আমি বা অন্য কেউ দেবে না, তাকেই পরিশ্রম করে এই টাকাটা কিন্তু জোগাড় করে, তার প্রচুর লড়াই, সংসারের লড়াই, অন্যান্য লড়াই করে এই টাকাটা দিলেই তবে সে সেই ফ্ল্যাটের মালিক হচ্ছে। তার আগে অবধি সে ফ্ল্যাটটা কিনলো, শুধু মনে মনে ভাবলো ফ্ল্যাটটা আমার, কিন্তু ফ্ল্যাটটার মালিকানা কিন্তু ব্যাংকেরই থাকলো। সেক্ষেত্রে অনেক মানুষকে বলবো, তারা এই ধরনের টার্গেট যদি থাকে, তারা একটা ছোট্ট 16 লাখ টাকা বা 20 লাখ টাকার যে ফ্ল্যাটটা আমি বললাম, সেটা হয়তো 6 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে, মানে 6 লক্ষ টাকার যদি সে ইনভেস্টমেন্ট করে, সে এই 20 লক্ষ টাকার একটা ফ্ল্যাট পেয়ে যেতে পারে ব্যবসার মাধ্যমে। এবার সে বলবে কি করে? তাকে কিন্তু আর 36 লক্ষ টাকা গুনতে হলো না, 6 থেকে 6.5 লক্ষ টাকা সে গুনলেই এই ফ্ল্যাটটার মালিক হবে। সে মালিক কি করে হবে? আপনি বলেন আচ্ছা তাহলে কি 6.5 লক্ষ টাকা দিয়ে এখন 20 লক্ষ টাকার জিনিস তো আর 6.5 লক্ষ 7 লক্ষ টাকা পাওয়া যায় না। কিন্তু সে যদি এটা ব্যবসার মাধ্যমে এগোয়, তাহলে সেটা সে পেতে পারে যে এইটুকুনি টাকা দিলেই সে ওই 36 লক্ষ টাকা যেটা তাকে গুনতে হতো, কিন্তু তাকে আর গুনতে হবে না। তার মানে ওই টাকাটা 36 লক্ষ টাকা একটা ফ্ল্যাট
মাত্র 6.5 লক্ষ টাকায় পেতে পারে। এবার আপনি বলবেন কিভাবে পেতে পারে, তার পূর্ণ সিকিউরিটি টাকার সে পাবে। সে এই নয় এখানে যেমন ডাউন পেমেন্ট করবে, তারপরে ফ্ল্যাটটা পাবে, তারপরে লোন হবে। এখানে এসে যে ব্যবসাটা করবে, শুধু একটা সামান্য ল্যান্ড, ওই 6.5 লক্ষ টাকা দিয়ে একটা ল্যান্ড কিনলো, তার ওপরই সেই ল্যান্ডটাই তাকে একটা 36 লক্ষ টাকা যে ফ্ল্যাটটা সে কিনতে চাইছিল, সারা জীবন ধরে সে ইএমআই দিতে চাইছিল, 6.5 লক্ষ টাকাতেই ফ্ল্যাটের সে মালিক হয়ে গেল। তার মানে কি হলো, জমি, তার যদি বাড়ির টার্গেট থাকে তাহলে জমি কিনে বাড়ি পেতে পারে, যদি তার ফ্ল্যাটের টার্গেট থাকে তাহলে সে একটা ফ্ল্যাট কিনতে পারে সামান্য ওইটুকুনি টাইমে। আবার কেউ যদি মনে করে যে আমি ইএমআই আস্তে আস্তে জমি কিনবো, এই জমিটা কিনবো ইনভেস্টমেন্ট পারপাস, বা কেউ বললো না আমি এককালীন একটা জমি কিনবো ইনভেস্টমেন্ট পারপাস। কেউ যদি একটা এককালীন জমি ইনভেস্টমেন্ট পারপাস কেনে, তার মানে জমিটা রেজিস্ট্রি হয়ে গেল। দেখা যাবে যে টাকায় জমিটা কিনলো সে প্রায় 2.5 গুণ টাকা পেয়ে যেতে পারে মোটামুটি 5 বছরের মধ্যে। তার মানে কি হলো, সে শুধুমাত্র জমিটা কিনলো, তাহলেই তার একটা সেখান থেকে বিজনেস একটা রিটার্ন পেলো, আলাদা করে সে কিন্তু কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলো না। এখন পুরো বললেন যে কিভাবে রিয়েল এস্টেটের বিজনেসটা করবে, ঠিক আছে, মানে করতে গেলে কিরকম সিস্টেম বা প্রসিডিওর আছে। তো এখান থেকে যারা ট্রেনিং নেবে তারা প্র্যাকটিক্যাল শিখে এবার ফিল্ডে গিয়ে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে। আমি বলি, প্রথম যখন সে ট্রেনিং, একদিনের যখন ট্রেনিং নিল, সে তার বিভিন্ন ব্যাপারটা জেনে গেল, এর ইনভেস্টমেন্ট কত, কিভাবে এগোবে, সমস্ত কিছু জেনে গেল। জেনে নেওয়ার পর তার জমি কেনা থেকে, তাকে জমি দেয়া থেকে, জমি কেনা থেকে একদম কাজ শেষ করা অবধি আমরা হাতে কলমে শিখিয়ে দেবো। যেমন সে প্রথম জানলো, জানার পর কি হবে, বিভিন্ন টাইপের মানুষ জানবে। ধরুন সবার ইনভেস্টমেন্ট সমান না, যেখানে ইনভেস্টমেন্ট কম হবে সেখানে লোন কিভাবে হবে, কি করে লোন নিয়ে সে চালু করবে। তো আমি বলতে চাই স্যার, মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট এই বিজনেসে করতে হয়, করলে সে রিয়েল এস্টেট বিজনেসে আসতে পারবে। আমি বলি, অ্যাকচুয়ালি যদি কোনো রকম লোন ছাড়া ব্যবসা করে, লোন তো হবেই, যেটা ব্যাংকিং লোন ছাড়া যদি ব্যবসা করে, আচ্ছা, তাকে 10,60,000 টাকা ডাউন পেমেন্ট করে এগোতে হয়। এই ডাউন পেমেন্টটা কেন করতে হচ্ছে, আমাদের কাছে কোনো ব্যাপার না, এটা হচ্ছে 2 কাঠা জমি নিয়ে রেজিস্ট্রেশন, মিউটেশন, স্যাংশন খরচটাই এটা। এবার হলো তার উপরে একটা কাঠামো তৈরি করবে, একটা কনস্ট্রাকশন করবে। সেটার জন্য ব্যাংক যারা ফ্ল্যাট কিনবে তাদের নামে আলাদা আলাদা করে লোনের ব্যবস্থা করে দেবে। অতএব সেই টাকাটা যখনই সে পার্ট পাবে, তখনই সে ওইটা কনস্ট্রাকশনটা ডেভেলপমেন্ট করতে পারছে। ব্যাংক বলে দেবে যে এত % ডাউন পেমেন্ট হবে, ফ্লোর ঢালাই যখন হবে এতটা পাবে, ব্রিক্সের কাজ হবে এতটা পাবে, টোটাল ব্যাংক বলে দেবে কটা পার্টে যেমন ভাবে সে কাজ এগোবে, ব্যাংক তেমন ভাবেই তাকে টাকাটা দিয়ে দেবে। ফ্ল্যাটগুলো তৈরি করে সেই ফ্ল্যাটগুলো যে বেচবে তার জন্য মার্কেটিংটা কিভাবে করতে হবে, সেই মার্কেটিং পার্টটাও কি আপনারা বলে দিচ্ছেন? পুরোটাই আমি বলে দিই। মেন ব্যাপার হয়তো কোনো জায়গায় আমার বোঝাতে অসুবিধা হয়েছে। মেন ব্যাপার প্রথম আগে বুঝতে হবে, এখানে সবাই ব্যবসা করছে, কারণ সে যে বিল্ডিংটা করছে ব্যাংক ডাইরেক্ট কিন্তু তাকে টাকা দিচ্ছে না। একটা ফ্ল্যাট বুকিং হচ্ছে, সেই কাস্টমারকে ব্যাংক টাকা দিচ্ছে, কিন্তু টাকাটা তাদেরকে ব্যাংক দেয় না, যারা প্রমোটার তাদের নামেই চেকটা দেবে ব্যাংক। আচ্ছা, মানে বুকিং করার সঙ্গে সঙ্গে ব্যাংক কিন্তু আগে দেখবে যে প্রমোটারকে টাকাটা কাস্টমার বুকিং করেছে কিনা, তার এগ্রিমেন্টটা ব্যাংক আগে দেখবে, তার উপরে লোনটা হবে। মানে যে মানুষ ফ্ল্যাট কিনবে ব্যাংক কিন্তু তাকে লোন দিচ্ছে, প্রমোটার তার ডেভেলপমেন্টের ওপর টাকা পাবে, যেমন ডেভেলপমেন্ট করবে। এবার আপনি হয়তো বলতে পারেন যে সে তো যে টাকাটা ইনভেস্টমেন্ট করেছিল মিউটেশন, স্যাংশন, ল্যান্ড কেনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তাহলে সে টাকাটা তুলবে। দেখুন এখানে সবাই ব্যবসা করতে আসছে, যেমন সাপ্লায়ার তাকে ইট, বালি, রড, সিমেন্ট সাপ্লাই দিচ্ছে। এবার সে যখনই সাপ্লাই দেবে সে কিন্তু একটা সিকিউরিটি চাইবে, যে সবাই ব্যবসার তো সিকিউরিটি চায়। যে মানুষটা আমার কাছে এসেছিল বা যারা ব্যবসা করবে তারা তো কেউ কাউকে টাকা দেবে না, সবাই পরিকল্পনাকে টাকা দেবে, প্রজেক্টকে টাকা দেবে, তারা কিন্তু ল্যান্ডকে টাকা দিয়েছে। আবার যারা মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছে তারা ভাববে যে আমি হয়তো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা আমি দেবো, তারপরে তো আমি দেবো না, তারপরে ও টাকা দেবে, তার কি মানে আছে? প্রমোটার যে সাপ্লায়ারকে টাকা দেবে তার কি গ্যারেন্টি আছে? সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে সিকিউরিটি, আমি কি করি, সিকিউরিটিটা সবার জন্য ব্যবস্থা করে দিই। যে সাপ্লাই দিচ্ছে সে, তাকে আমি বলি তুমি অন্তত একটা ফ্ল্যাট ওনার সাথে এগ্রিমেন্ট করে দাও, মানে একটা ফ্ল্যাটের যা দাম হলো যেন ওই টাকাটা সে মালটা দিতে পারে, মানে প্রমোটারকে ওই মালটা সাপ্লাই দিতে পারে।
প্রোমোটার যেন ঠিক মতো কাজ করতে পারে। আচ্ছা। আবার প্রোমোটারও তার টাকাটা দিতে পারে, টাকা না দিলে তার সাথে এগ্রিমেন্ট করা আছে যে এই ফ্ল্যাটটা কিন্তু তার নামে এগ্রিমেন্ট করা আছে, সে যাতে ওই ফ্ল্যাটটা বিক্রি করতে পারে। কারণ দেখুন, কেউ কাউকে ছেড়ে দেবে না। সাপ্লায়ার যে মাল দেবে আপনাকে, ফ্ল্যাটটা তুলে দিল, আপনি যেটা বললেন, তারপরে আপনি বললেন আমার বিক্রি নেই। ওদের প্রত্যেকটা জিনিস এমনভাবে সিস্টেম করা আছে আমাদের, প্রত্যেকে উপকৃত হবে, মানে একটার সঙ্গে একটা একটার সাথে রিলেটেড। Related, আবার ব্যাংক যখন টাকা দেবে, ব্যাংক দেখবে কতটা কাজ করলো তার উপর আমি টাকা দেবো। আপনি কাজ করবেন না, ব্যাংক থেকে টাকা পাবেন না। তার মানে আপনি সাপ্লায়ারকে বলতে পারবেন যে আমার টাকা এইভাবে আসবে, সাপ্লায়ারকে আপনি দেবেন। এবার সাপ্লায়ারকে যদি নাও দেন, সাপ্লায়ার জানে আমার এটা সিকিউরিটি আছে, উনি আমাকে দেবেই। কোনো সিকিউরিটি ছাড়া, ব্যাংক যেমন সিকিউরিটি ছাড়া জিনিস দেবে না, ব্যবসাদারও নতুন, আপনি এবার পরে ব্যবসা করছেন, তখন আর সাপ্লায়ার এইসব প্রশ্ন আসবে না। আপনি একটা জায়গায় দুটো তিনটে কাজ করুন, সাপ্লায়ার আপনার মাল সাপ্লাই পাওয়া নিয়ে কোনো টেনশন নেই, যত ইচ্ছা মাল আপনি ধারে পাবেন। কিন্তু সেও তো চাইবে যে আমার ব্যবসাটা আমার ঠিকভাবে চলবে কিনা, ধার পড়ে যাবে কিনা, আমি টাকাটা রিকভারি করতে পারবো কিনা। অতএব রিয়েল এস্টেটের ব্যাপারে আমরা সব, যদি কেউ ব্যবসা করতে আসে, আমাদের দিক থেকে সমস্ত রকম সে গাইড পাবে। আমি শুধু জাস্ট আপনার শেষ মুহূর্তে জানতে চাইবো, যদি কেউ এই রিয়েল এস্টেট বিজনেসে আসতে চাইছে, তারা কিভাবে তার সাথে যোগাযোগ করবে, এবং যারা নিউ কামার, যারা নতুন বিজনেস, ধরুন কোনো কিছু জায়গায় তারা সবেমাত্র শিক্ষাগত লাইফটা শেষ করেছে এবং তারপরে তারা যে কোনো একটা বিজনেসে পদার্পণ করবে, সেই জায়গা থেকে সে রিয়েল এস্টেট বিজনেসটা করতে চাইছে, তো সেক্ষেত্রে সেই সব নিউ কামারদের জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন? আমি বলতে চাইছি, যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে চায়, তার আগে কিছুক্ষণ ভেবে নিই যে রিয়েল এস্টেট ব্যবসাটা করবো মানে করবেই, এই মানসিকতাটা তার দরকার। শুধু রিয়েল এস্টেট ব্যবসা না, যে ব্যবসাটা করবে আগে সেই ব্যবসাটা তাকে ভাবতে হবে করব। আমি, সে হয়তো বলতে পারে আমি তো করব বলেই এসছি, না, সে রিয়েল এস্টেট ব্যবসাটা করবে মানে মন থেকে জেনে নেবে এই ব্যবসাটা আমি করে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হব। ভাবার পর সে কি করবে, হোয়াটসঅ্যাপে হাই করে একটা আধার কার্ড হোক সে পাঠিয়ে দেবে, আধার কার্ড, ভোটার কার্ড সে একটা পাঠিয়ে দিল, যে নাম্বারগুলো নিচে থাকতো পাঠিয়ে দিল। তারপরে আমরা তাদেরকে ডেকে নেবো একদিনের বিশেষ ট্রেনিংয়ের জন্য। সেই ট্রেনিংটা যদি নিতে পারে, তারপরে সে ডিসিশন নেবে যে ব্যবসাটা কি করবে। মোটের ওপর আজকে যে কথাগুলো বললাম, সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা করতে পারে, আবার পরোক্ষভাবে কেউ হয়তো জমি বাড়ি কিনবে, বাড়ি করবে, অনেক টাকা খরচ, তার অনেক কম টাকা আছে, জমিটা কিনলে তার বাড়িটা রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে হতে পারে। আবার কেউ একটা ফ্ল্যাট অনেক দাম, কম দামে ফ্ল্যাটটা কিনতে চাইছে, সেই রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে সেটা হতে পারে। হ্যাঁ, যারা ব্যবসা করবেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তারা কি চাইছেন সেটা হোয়াটসঅ্যাপে আগে জানিয়ে দিন। জানানোর পরে তাদের একটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, একটা ডকুমেন্টস পাঠিয়ে দিন। কারণ যে আমরা জানতে পারি যে এই মানুষটা আসতে চাইছে, এটা পাঠিয়ে দিন। পাঠানোর পর আমাদের যে সমস্ত এজেন্ট আছে সেই নাম্বারে, নিচে স্কল আছে, সেখান থেকে নাম্বারে আপনি পাঠিয়ে দিন। আমরা আপনার সাথে কথা বলে নেব, কথা বলার পর আপনি ডিসিশন নেবেন। আজকে আমি এই অবধি বললাম। ধন্যবাদ, ভালো থাকবেন।